Okay, so for today's class, we are going to start with Stopping by the Woods on a Snowy Evening by Robert Frost. Robert Froster এই poemটা is one of the famous poem where he has written about um, how it is important in our life that we must keep in mind the role, the responsibility that we have been given. আমাদের সামনে অনেক রকমের অবস্টাকল আসতে পারে, অনেক রকমের প্রলোভন আসতে পারে। প্রলোভন মানে to give you some kind of greediness, to give you some kind of assumptions. তো এরকম অনেক রকমের অবস্টাকল, গ্রিডিনেস, প্রলোভন সব কিছুই আসতে পারে। বাট সেই সব কিছুকে আমরা পাত্তা না দিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলেই হচ্ছে ইউ উইল বি এবল টু ওভারকাম your desires, your extra ambition and anything else like that. So Robert Froster এই poemটা was written in 1922 আর 1923 তে পাবলিশ হয়েছে। It is actually from his collection of New Hampshire বলে একটা collection of poems আছে সেখান থেকে। Particularly the poem is set on a dark and cold winter evening in the countryside। আর পোয়েট হচ্ছে বা এখানে পোয়েটকে আমরা স্পিকার যে আছে সে একজন ট্রাভেলার। So he was traveling to from a distant land, and he will have to travel some other land as well. So the speaker somehow while traveling হঠাৎ করে একটা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যায় এবং সেখানে স্নোফল হয়েছে এবং ইট ইজ ফিল্ড উইথ স্নো। একটা সুন্দর মনোরম দৃশ্য তৈরি হয়েছে, সেটা দেখেও দাঁড়িয়ে গেছিল। অ্যান্ড এই যে দাঁড়িয়ে গেছিল, এটা দাঁড়িয়ে যাওয়ার রিজনটা কি? বিকজ অফ দ্য বিউটি অফ দ্য নেচার। ও নেচারের বিউটিটা দেখে এতটাই মানে মেসমারাইজড হয়ে গেছে, এতটাই মুগ্ধ হয়ে গেছে যে যার জন্যে উনি দাঁড়িয়ে গেছেন। তো সেই দাঁড়িয়ে যাওয়ার পর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা খুব মনোযোগ দিয়ে আর কি দেখে যাচ্ছিল, মন দিয়ে দেখে যাচ্ছিল। ওখানে যে আওয়াজগুলো তৈরি হচ্ছিল সমস্তগুলো একাই ছিল, তাই একাই সেই আওয়াজগুলোকে শুনছিল। বাট লেটার হি রিয়েলাইজড দ্যাট না, ওখানে ওর দাঁড়িয়ে থাকা কাজ না, তাহলে ওর যে কাজটা আছে সেটা কে করে দেবে? সেটা কেউ করে দেওয়ার নেই। ওর কাজ যেটা সেটা ওনাকে নিজেকেই করতে হবে। এই যে রিয়েলাইজেশনটা, এটাই এখানে একটা মেন লেসন যেটা কিনা আমাদেরকে মনে রাখা দরকার আছে। ওকে, সো it will seem as if the traveler, it will seem very simple in the beginning কি যে ট্রাভেলার যে আছে সে একটা সিনিক বিউটিকে দেখে মেসমারাইজড হয়ে গিয়ে সেটাকে ডিসক্রাইব করছে। But actually it's not that only describing the scenic beauty of the forest filled with snow. It's actually how you can get hold of temptations. টেম্পটেশন মানে আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলোকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি, সেই জায়গাটাই এখানে এই পোয়েমে তুলে ধরা হয়েছে। So let's go for the line by line detailed explanation of the poem. First stanza যেটা আছে, whose woods these are, I think I know. So very first line এ whose woods these are, I think I know, এখানে যে স্পিকার আছে, স্পিকার কোথাও থেকে আসছে, আস্তে আস্তে হঠাৎ করে একটা ফরেস্ট, উডস মানে ফরেস্ট বলা যায়, তো উডস দেখে ও দাঁড়িয়ে যায় এবং he was very curious and he was observing very calmly the whole area এবং এরিয়াটা দেখে সমস্ত কিছু দেখে he says that I know the owner of the woods, এই ফরেস্টটা কার এটা আমি মনে হয় আমি জানি কে এই ফরেস্টটা ওন করে। So over here whose woods, এটা কিন্তু একটা alliteration use হয়েছে। Okay, the alliteration has been used over here. He will not see me stopping here to watch his woods fill up with snow. So
স্পিকার জানে যে এই ফরেস্টটা কার, যেটা কিনা এখন দেখতে এত সুন্দর লাগছে বিকজ ইট হ্যাজ বিন ফিল্ড উইথ স্নো। And then he says he will not see me stopping here to watch his woods filled up with snow. This is an enjambment line. Okay, so bolche je the speaker knows that the owner has been living here somewhere else. এখানেই থাকে তা নয়, এই ফরেস্টেই থাকে যে তা নয়, বাট অন্য কোথাও থাকে, মেবি কান্ট্রি সাইডের কোনো ভিলেজে থাকে। বাট হি সেজ দ্যাট আমি যে এখানে এখন দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে ওনার ফরেস্টার সিনিক বিউটিটা ভালোভাবে উপভোগ করছি এবং সেটাকে আমি মানে ডিসক্রাইব করছি, সেটাকে আমি বাহবা দিচ্ছি, প্রেজ করছি, সেটা কিন্তু ওনার যে আছে দেখছে না বা দেখতে পাচ্ছে না। সো ওভার হিয়ার হি ইজ মানে ওভার হিয়ার এই যে টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, এই উডস ফিল আপ উইথ স্নো এটা একটা ভিজুয়াল ইমেজারি তৈরি হয়েছে। আমরা কিন্তু ইমাজিন করতে পারছি যে একটা ফরেস্ট সেটা কিভাবে বরফে ঢেকে সাদা হয়ে যাচ্ছে। সো ইটস আ ভিজুয়াল ইমেজারি ইউজড ওভার হিয়ার। নেক্সট স্ট্যান্সা যেটা আছে, my little horse must think it queer to stop without a farmhouse near, between the woods and frozen lake, the darkness evening of the year. So এখানে আবার বলছে স্পিকার যে মাই লিটল হর্স, কারণ কি উনি হর্স ব্যাকে করে ট্রাভেল করছিলেন। সো দ্য স্পিকার ইম্যাজিনস দ্যাট হিজ হর্স মাইট ফিল দ্যাট ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ টু স্টপ in a lonely forested area, because horses are very much accustomed in traveling, in hunting and everything. তাই হর্সটা হয়তো স্পিকার মনে করছে যে ওনার হর্স হয়তো মনে করছে যে কি অদ্ভুত, আমার মাস্টার এখানে কেন দাঁড়িয়েছে, এখানে তো না আছে কোনো ফার্ম হাউস, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বরঞ্চ এখানে পুরো জঙ্গল আছে, ঘন জঙ্গল আছে এবং একটা ফ্রোজেন লেক আছে, আমার মাস্টার এখানে অদ্ভুতভাবে কেন দাঁড়িয়ে গেল, এটা হয়তো হর্সটা ভাবছে। The speaker is also thinking that the horse might think that why he had stopped all of a sudden in between the woods where there is only snow all over and a frozen lake there, without any farmhouse to be near. এবার হর্স বা এই জাতীয় অ্যানিমালস যারা আছে তারা এই ফার্ম হাউস, ফার্মল্যান্ড, স্টেবল এইগুলো খুব ভালো বোঝে। তাই তারা দেখে, তারা এত ট্রাভেল করে, তো তারা না বুঝতে পারে যে এখানে আমাদের দাঁড়ানোটা ইটস নট রাইট, ইটস সামথিং আনইউজুয়াল, এখানে দাঁড়ানোটা সঠিক সময় নয়, এখানে কোনো ফার্ম হাউস নেই, এখানে দাঁড়িয়ে কি হবে। সো দে ক্যান ডিসাইড দ্যাট অর দে ক্যান অ্যাপ্রিহেন্ড মানে একটু বুঝতে পারা, ফিউচারে বুঝতে পারা যে কিছু একটা অসুবিধা আছে, এখানে দাঁড়ানোটা উচিত নয়। ওকে, সো ওভার হিয়ার মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইয়ার, এখানে এই হর্সটাকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, কারণ কি থিঙ্কিং ক্যাপাবিলিটি এটা হিউম্যানসদের বেশি আছে। সো হর্স ইজ থিঙ্কিং ইট টু বি সামথিং কুইয়ার, তো এটা কিন্তু একটা কি বলে পার্সনিফাই করা হয়েছে। Between the woods and the frozen lake, now over here it is a symbolism of what? Wood and frozen lake, between the woods and frozen lake, লেকের জল ফ্রিজ হয়ে গেছে, মানে যে জলটা আছে সেটা সলিডিফাই হয়ে গেছে। তো জল যদি এমনি কোনো একটা ছোট পন্ড, লেক যাই থাকুক, সেখানে যদি জল থাকে সেটা কিন্তু সারাক্ষণ একটা কলকনানি আওয়াজ চলতে থাকে, গার্গলিং সাউন্ড ইজ অলওয়েজ ক্রিয়েটেড অন এনি কাইন্ড অফ ওয়াটার বডি। এই যে ধরো রাত্রিরে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, এই যে ড্রেনগুলো আছে, ফর অ্যান এক্সাম্পল আমাদের এরিয়ার যে ড্রেনগুলো আছে সেখান দিয়েও যে জল পাস করে, আমরা যদি রাত্রিরে বেরোই না, বাট যদি আমরা দাঁড়াই পাশে, সেখানে আমরা সেই আওয়াজগুলো কিন্তু পেতে পারি।
দীঘা পুরী বিচে গেলে তো সেখানে তো জলের ঢেউয়ের আওয়াজ আমরা রাত্রিরে সবসময়তেই পেতে থাকি। সো whenever it's silence, whenever it's peaceful, আমরা কিন্তু এই জলের আওয়াজগুলো পেতে পাই আর কি। বাট এখানে at this present moment it's totally peaceful, it's totally silent। কেন? লেকটাও ফ্রোজেন হয়ে গেছে, তো এখানে জলের গার্গলিং সাউন্ড তৈরি করার কোনো জায়গাই নেই। So it's totally silent, totally peaceful. So frozen lake symbolizes peace, the presence of peace and serenity in that area. আর বলছে যে ওখানে কোন সময় দাঁড়িয়েছে, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার মানে উইন্টার সলস্টিস, সেটাই সব থেকে ডার্কেস্ট ইভিনিং থাকে, লংগেস্ট অ্যান্ড ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার হয়ে থাকে। সো ওরকম একটা ডার্কেস্ট ইভিনিং এর টাইমে খুব ঠান্ডা সেই দিনকে, সেখানে একটা মধ্যিখানে একটা ফরেস্টের মধ্যিখানে স্পিকার যে দাঁড়িয়ে গেছে, সেই দাঁড়িয়ে যাওয়ার জন্যে হর্ষও ভাবছে যে হঠাৎ কি হলো, এরকম অদ্ভুতভাবে এখানে কেন দাঁড়িয়ে গেল। Next stanza 3, he gives his harness bells a shake to ask if there is some mistake. So now the horse, being very aware that the area is not a perfect place to stop and take rest because there is no farmhouse nearby. So that's why the horse gives his harness bell a shake. গলায় ঘন্টা পরানো আছে এবং হার্নেস মানে হচ্ছে ওই যে ঘোড়াকে চালানোর জন্য যে লাগামটা থাকে সেটাকেই হার্নেস বলা হয়েছে। তো দ্যাট হার্নেস যেটা রয়েছে সেটা তো পোয়েট তো এখন ধরে নেই, সেইভাবে গ্রিপে ধরে নেই, বা মেবি হয়তো স্পিকার হয়তো ধরে নেই, বা স্পিকার হয়তো ঘোড়া থেকে নেবে আর কি, পুরো বিউটিটা দেখছে ফরেস্টের। তো তাই ঘোড়ার হঠাৎ করে অদ্ভুত লেগেছে বলেই তাই ঘোড়া মানে হার্নেস বেলটাকে মাথা নাড়িয়ে শেক করে বোঝাতে চাইছে যে ট্রাভেলার যে আছে, ওর মাস্টার যে স্পিকার আমাদের পোয়েমের, সে তাকে বলতে চাইছে যে মনে হয় কিছু ভুল হয়েছে, আমাদের এখানে দাঁড়ানোর কথা নয়, এটা দাঁড়ানোর সঠিক জায়গা নয়। ওকে, লাইক we have seen in YouTube and Instagram and এই সমস্ততে যে অ্যানিমালস যারা আছে তারা কিন্তু অনেক সময় ন্যাচারাল ক্যালামিটি, ন্যাচারাল ডিজাস্টার আগে থেকে বুঝতে পারে এবং তারা কিন্তু আগে থেকেই আর কি সাবধান হয়ে যায়। যেরকম ধরো প্রচন্ড যদি খুব বৃষ্টি হবে একটা ফোরকাস্ট হয়ে আছে, দেখবে পিঁপড়েরা তারা নিজেদের জায়গা চেঞ্জ করে, মানে তারা যেখানে থাকে সেখান থেকে অন্য জায়গায় ট্রাভেল করে আর কি, পিঁপড়ে বলো বা অন্য সমস্ত ইনসেক্টস অ্যানিমালস যারা আছে, দে ক্যান অ্যাপ্রিহেন্ড, আগে থেকেই তারা বুঝতে পারে। He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds, the sweep of easy wind and downy flake. So over here, the horse to ask if there is some mistake, এখানেও কিন্তু হর্সটাকে পার্সনিফাই করা হয়েছে, কারণ কি অ্যাজ এ যেন জিজ্ঞাসা করছে। আমরা মানুষরা জিজ্ঞাসা করি, অ্যানিমালসরা কোনো কিছু জিজ্ঞাসা করে না, তো অ্যানিমালকে ডিসক্রাইব করছে আর কম্পেয়ার করছে উইথ হিউম্যান অ্যাট্রিবিউট। তো তাই জন্য এখানে এটাকে আমরা পার্সনিফিকেশন হিসেবে ধরতে পারি যে কিনা হর্সটা জিজ্ঞাসা করছে ওর মাস্টারকে এটা কি সঠিক জায়গা, আমরা মনে হচ্ছে ভুল করেছি এখানে দাঁড়িয়ে। তো এতটা সাইলেন্ট ছিল পুরো ফরেস্টটা, ওয়াজ ভেরি মাচ সাইলেন্ট, ভেরি মাচ পিসফুল, ভেরি মাচ সিরিন, বাট দ্য সিরিনিটি, দ্য পিস ওয়াজ ব্রোকেন বাই দ্য সাউন্ড অফ দ্য বেল। ওই ঘোড়া মাথা নাড়ালো আর বেল বাজলো, ওটাতেই ওই পিসফুলনেসটা, ওই নিস্তব্ধতা ভেঙে গেল। এবং দেয়ার ওয়াজ আনাদার সাউন্ড other than the harness bell sound, সেটা হচ্ছে the only other sounds, the sweep of easy wind. The sweep of easy wind মানে the gentle soft wind that was blowing, and downy flake. And downy flake মানে ফরেস্টে যে গাছগুলো আছে মোস্টলি এতটা স্নোতে কাভার্ড হয়ে গেছে, মানে আমরা বলতেই পারি যে এটা একটা ওয়েস্টার্ন কোনো কান্ট্রির কথা বলা হচ্ছে। তো সেখানে ফরেস্ট
স্নো পড়ে যেই সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মোস্টলি পাইন ট্রিজ হয়ে থাকে, যাতে বরফগুলো পড়লে গাছের পাতাগুলো থেকে পরে আসতে ইজিলি ঝরে পড়ে যায়। তো ওই যে হাওয়াটা, লাইট ব্রিজটা যে দিচ্ছে, তো তাতে গাছের পাতায় বা ব্রাঞ্চে, ডালে যেটুকু বরফ জমে আছে সেগুলো ধসে ধসে যে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে, সেটাকেই ডাউনি ফ্লেক বলা হচ্ছে। তো বরফ যখন হালকা হালকা ভেঙে পড়ছে সেটার একটা আওয়াজ তৈরি হয়। তাহলে কি কি তিনটে আওয়াজ তৈরি হয়েছে। The peace and the serenity of the wood has been broken by three sounds. One is the harness bell of the horse, second is the easy sweep of the wind, and third is the downy flake, মানে snows falling from the leaves of the tree. সো এই যে এখানে আমরা যে এখানে কিন্তু আমরা কি বলে ইমেজারি হিসেবে যদি বলতে পারি, আমরা ইমেজারি দেখলাম যে ডাউনি ফ্লেক, সফটনেস অফ দ্য স্নো। ফ্লেক বলেছে, স্নো একটু শক্ত হয়, ফ্লেক একটু সফটার পার্ট হয়। তো সেই হিসেবে এটা একটা ট্যাকটাইল ইমেজারি, মানে আমরা ফিল করতে পারছি। ফ্লেক মানে বলতে চাইছে সফট স্নো। Next, fourth stanza. The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. So then, when the harness bell of the horse was shaken by the horse itself, তার আগে পর্যন্ত স্পিকার যে আছে, বিউটি অফ দ্য উড, দ্য লেক, ফ্রোজেন লেক, স্নো, সব কিছু দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছে, এতটাই মেসমারাইজড অ্যান্ড অস্ট্রাক হয়ে গেছে যে উনি সব ভুলে গেছেন যে ওনার কোনো রেসপন্সিবিলিটি আছে, ওনার অন্য কোনো ডেস্টিনেশনে যেতে হবে, সবটা ভুলে গেছে, একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে, কিচ্ছু মাথায় নেই। অল অফ আ সাডেন যখন ওই হর্সে, ঘোড়ার নিজের ঘন্টিটা নাড়ালো, মাথা নাড়িয়ে ঘন্টাটা নাড়ালো, তখন হঠাৎ করে যেন উনি ওনার যে ট্রান্সে চলে গেছিল, সেই ট্রান্স থেকে বেরিয়ে এলো, সেই ট্রান্সটা ওনার ব্রেক হলো। অ্যান্ড দেন হি রিয়েলাইজড কি মা, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। ফরেস্টটা সত্যিই দেখতে খুব সুন্দর, খুব ভালো। It's dark কেন? কারণ কি there is no light, it's night time, it's evening, it's deep also, it's dense forest as well. And he realizes, but I have promises to keep, but he remembers that I have duties and responsibilities to perform. এখানে আমার দাঁড়িয়ে থাকলে চলবে না। The forest lovely, dark and deep, this also symbolizes death as well. Okay, death ki, mrityu ki, something very deep, something very eternal, never ending, and it's dark as well. It's dark কেন? কারণ কি চোখ বন্ধ হয়ে যায়, মানুষ মারা যায়, আর কি আলো টালো কিছু দেখার কোনো ক্ষমতা থাকে? কিছুই থাকে না। তো তাই জন্যে দ্য ফরেস্ট ইজ অলসো, এখানে যে এই লাইনটা, ইট হ্যাজ বিন সিম্বলাইজড অ্যাজ ডেথ অ্যাজ ওয়েল। তো মৃত্যুর আগে পর্যন্ত আমরা শুধুমাত্র মজা করে গেলাম, হই হট্টগোল করে গেলাম, তা না। আমাদের আরও অনেক রেসপন্সিবিলিটিস আছে যেটা আমাদের করতে হবে, সেটা আমরা ভুলে যাই, যেটা আমরা মনে রাখি না। তাই বলেছে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। এখানে আমায় দাঁড়িয়ে থাকলে চলবে না, আমার অনেক রেসপন্সিবিলিটিস, ডিউটিস আছে যেটা আমায় পারফর্ম করতে হবে। There are commitments that are there I have to perform, and miles to go before I sleep, and miles to go before I sleep. This is এই দুটো লাইন রিপিটেশন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, বিকজ ইট শোজ দ্য এমফেসিস, ইট গিভস ইম্পর্টেন্স দ্যাট মাইলস টু গো বিফোর আই স্লিপ। স্লিপ বলতে এখানে বোঝাচ্ছে ইটার্নাল স্লিপ, দ্যাট ইজ ডেথ। এবং এই ডেথের আগে এনি পারসন, ইটস নট অনলি দ্য স্পিকার, এখানে স্পিকার নিজেকে দিয়ে আমাদের পুরো হিউম্যানসদের বোঝাতে চেয়েছে যে আমাদের ডেথের আগে আমাদের অনেক কিছু করতে হবে। তাই বলছে যে ঘুমানোর আগে
আমায় অনেক রেসপন্সিবিলিটি, সারাদিনের যা কাজ আছে সেগুলোকে পারফর্ম করে দিয়ে তারপরেই আমায় ঘুমাতে হবে। আর এখানে ঘুমাতে হবে মানে ডেথকে বলেছে। যেরকম আমাদের সারাদিনের রাত্রিরে গিয়ে যখন 11টা 12টা যখনই আমরা ঘুমাই না কেন, আমাদের সারাদিন সকাল থেকে তার আগে পর্যন্ত যে কাজগুলো থাকে সেগুলো যদি আমরা ফেলে রেখে দিই, লাইক ফর এক্সাম্পল আমি যদি এখন তোমাদের আজকে ক্লাস না নিয়ে অ্যাবসেন্ট করি, তাহলে এই ক্লাসটা সাবস্টিটিউট অন্য দিন আর একটা করানোর ব্যাপার থাকবে। তোমরা আজকে স্কুলে যে হোমওয়ার্ক দিয়েছে সেটা যদি আজকে না করো, আজকে কমপ্লিট না করো, কালকে গিয়ে তখন কালকের হোমওয়ার্কও জমা পড়বে, আজকের হোমওয়ার্কও যেটা করনি সেটাও তোমাদের করতে হবে। তাহলে যেই কাজটা যখন করে নেওয়ার দরকার সেই কাজটা তখনই করে দেওয়ার ভালো। একটা দিন শেষ হওয়ার আগে যা যা আমাদের কাজ করার রেসপন্সিবিলিটিস বা ডিউটিস দিয়ে দেওয়া হয়ে থাকে সেটা কমপ্লিট করে দেওয়াটাই উচিত। সিমিলারলি ইন আওয়ার লাইফ অলসো, আমরা যে পৃথিবীতে জন্ম নিয়েছি আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে, আমাদের কিছু ডিউটিস আছে, আমাদের কিছু কমিটমেন্ট আছে যেটা আমাদের ফুলফিল করা উচিত। তো সেই কমিটমেন্টসগুলো ফুলফিল করতে হবে আমাদের মৃত্যুর আগে। তাই এই ইটার্নাল স্লিপে যাওয়ার আগে আমাদের এই কাজগুলো যেন আমরা করে দিয়ে তারপরেই যাই। সো ওভার হিয়ার স্লিপ, এই মাইলস টু গো বিফোর আই স্লিপ, স্লিপটা কিন্তু মেটাফর ইউজ করা হয়েছে টু ডিফাইন ডেথ। ওকে, স্লিপ হ্যাজ বিন মেটাফরাইজড টু define death. Our miles to go has been symbolized as the responsibilities and duties that we need to perform. Okay, so the lesson of the poem is that before our death or before a day ends, we must complete and accomplish all the responsibilities, duties, the promises, the commitments that we have made, and we must fulfill them, and then we must take rest. ঠিক আছে? সো এইটা হচ্ছে পোয়েম, একবার দেখে নাও।